জুলাই সনদ মাইনা নে নাইলে গদি চাইলা দে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জনগণের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বিকেএমের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সাইকোলজিস্টের 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আপনাদের জন্ম হয়েছে। আপনারা যে 12 ফেব্রুয়ারির গর্ভে জন্ম নিয়েছেন, সেই জন্ম নেওয়ার পরে এখন 12 ফেব্রুয়ারিকে অস্বীকার করছেন, অর্থাৎ জন্ম নেওয়া সন্তান পিতামাতার বিবাহকে অস্বীকার করছেন। এর বেশি আর কিছু বললাম না। যদি আমাদেরকে বলতে বাধ্য করেন, আমরা এরপরে আর কোন ব্যক্তির ব্যক্তিগত সম্মানের দিকে তাকিয়ে আমরা আমাদের মুখ বন্ধ রাখতে পারবো না। বিশেষ করে যুবকদেরকে অনুরোধ করব, তৈরি হন। বলবেন আর কতবার জীবন দেব? দেশের জন্য যতবার প্রয়োজন আমিও তোমাদের কাতারে দাঁড়িয়ে বলছি, আমিও যুবক জীবন দিতেই থাকবো ইনশাআল্লাহ। বিড়ালের মতো বাঁচতে চাই না, শত বৎসর হাজার বছর সিংহের মতো বাঁচতে চাই 1 সেকেন্ড। এর মাঝে আর কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লামা মামুনুল হককে তারা ভয় পায় বলেই পার্লামেন্টে ঢুকতে দেয় না। আল্লামা মামুনুল হক পার্লামেন্ট থেকে রাজপথে আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমিও মাদ্রাসায় পড়াশোনা করছি। নারায়ে তাকবীরের একটা স্লোগান দিয়ে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব। বাংলাদেশে আমরা যতদিন জীবিত থাকবে, বাংলাদেশে যতদিন থাকবে, নারায়ে তাকবীরের স্লোগান চলবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আমাদেরকে বলে আমাদের নেতা নাকি মুসলেকা দিয়ে পালিয়ে গেছে। আমরা মনে করি আমাদের নেতা হিজরত করেছে, কারণ এক দেশ থেকে যখন অন্যায় অত্যাচারের ভয় আরেক দেশে চলে যায় তখন হিজরতই বলে তাকে। হিজরত করার ফলে মানুষের জ্ঞান বাড়ে, হিজরত করার ফলে মানুষের প্রজ্ঞা বাড়ে, হিজরত করার ফলে মানুষের মেধা শক্তি বৃদ্ধি পায়। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের নেতা জনাব তারেক রহমানকে সেই মেধা, সেই প্রজ্ঞা, সেই জ্ঞান দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে। সাহেবকে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিয়ে দেয়, উনি সম্ভবত সংবিধানের এই ধারাটা ভালোভাবে পড়েন নাই অথবা বুঝেন নাই। পড়লেও উনি বোঝেন নাই যে আমরা আন্দোলন সংগ্রাম করতে পারি, সেটা আমাদের সংবিধানে আমাদের অধিকার দেওয়া আছে। আমরা শুধু অবৈধ জনতায় আবদ্ধ হতে পারি না, কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম রাস্তায় করতে পারি। উনি এই ধারাটা পড়েছেন, উনি এটা বুঝেছেন, কিন্তু আমাদেরকে যেটা বলেছেন সেটা আত্মপক্ষ সমর্থন করে বলেছেন। ওনাকে একটু সাবধান করে দেই। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতি প্রেক্ষাপটে নতুন একটি নিউজ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যার শুরু অংশগুলো দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা হতে চলেছে। আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে অবশ্যই ভিডিওটির মূল রহস্য ও তথ্য জানতে পারবেন। দর্শক চলুন দেরি না করে ভিডিওটি দেখে আসি। তার আগে বলবো, এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটির ধারাবাহিক বিস্তারিত আলোচনা দেখে আসি। 1947 সালে বাংলাদেশের স্বাধীন জাতিসত্তা গঠনের উপলব্ধি ধারণ করে জুলাই বিপ্লব 2011 সালে সফলতা ধারণ করে জুলাই বিপ্লব 2023 সালে ছাত্রজনতার এই সম্মিলনী আন্দোলন ধারণ করে। সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই যারা ইসলামকে ভালোবাসেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা বাংলাদেশের শতবর্ষের ঐতিহ্যের স্বাধীনতার সংগ্রামকে যারা ধারণ করেন, জুলাই বিপ্লবের বিপক্ষে তারা থাকতে পারে না। তাই আজ আমি ক্ষমতাসীন বিএনপিকে বলতে চাই, আপনারা ঐতিহ্যের 50 বছরের রাজনীতিকে বিশ্বাসঘাতকতা করবেন না। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার আদর্শের সঙ্গে গাদ্দারি করে বিএনপি লিখতে পারবে না। বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বাংলাদেশের স্বাধীন জাতিসত্তার যে আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষাকে যদি মিথ্যান করে দেন, দেখান আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত 12 ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশভাবে সংবিধান সংস্কার করার যেই ম্যান্ডেট প্রদান করেছে, সেই ম্যান্ডেটের বিরুদ্ধে যদি বিএনপি অবস্থান গ্রহণ করে, আমরা স্পষ্ট ভাষায় বিএনপিকে লাল কার্ড দেখাবো। আমি বিএনপি নেতৃবৃন্দকে বলতে চাই, আমাদের একজন সহকর্মী
নেতার বিরুদ্ধে একটা কঠোর শব্দ প্রয়োগ করেছিল, আপনারা মত করেছেন। তাই আমি ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগতভাবে কাউকে কোনো কটু শব্দ উচ্চারণ করতে চাই না। তবে একটা কথা বলতে চাই, যেই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, আপনারা যে 12ই ফেব্রুয়ারির গর্ভে জন্ম নিয়েছেন, সেই জন্ম নেওয়ার পরে এখন 12ই ফেব্রুয়ারিকে অস্বীকার করছেন, অর্থাৎ জন্ম নেওয়া সন্তান পিতামাতার বিরোধকে অস্বীকার করছেন। এর বেশি আর কিছু বললাম না। যদি আমাদেরকে বলতে বাধ্য করেন, আমরা এরপরে আর কোনো ব্যক্তিগত সম্মানের দিকে তাকিয়ে আমরা আমাদের মুখ বন্ধ রাখতে পারবো না। মনে রাখবেন, জুলাই বিপ্লবের ভিত্তিতে যেই গণভোট হয়েছে, সেই গণভোটে এদেশের ছাত্র জনতার 24-এর বিপ্লবের যে গণ আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক বন্দোবস্তের যে সংস্কারের দাবি, সেই সংস্কারের দাবিগুলোই পয়েন্ট আকারে গণভোটে 4টি পয়েন্ট আকারে জাতির সামনে উপস্থাপন করা হয়েছিল। গণভোটের ইতিহাস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশে ইতিপূর্বে আরো 3টি গণভোট হয়েছে। আজ 2026 সালে 4র্থ গণভোট হয়েছে। ইতিপূর্বে 3টি গণভোটের রায়ের সঙ্গে কেউ গাদ্দারি করে নাই। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসে যতগুলো রাষ্ট্রে গণভোট এবং রেফারেন্ডাম হয়েছে, আজ অবধি কোন গণভোট এবং রেফারেন্ডামের সঙ্গে কেউ গাদ্দারি করে নাই। বিএনপি এই গণভোটের সঙ্গে গাদ্দারি করে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসের গাদ্দার দল হিসেবে চিহ্নিত হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, তাই গণভোটের রায় কার্যকর করার জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে ম্যান্ডেট বাংলাদেশের জনগণ দিয়েছে, সেই সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার করে জুলাই বিপ্লবকে সংবিধানে ধারণ করতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দেশের মানুষকে এখন বলে বেড়াচ্ছেন জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এটি আপনার একটি প্রতারণামূলক কথা। আপনারা জুলাই সনদ নয়, বরং আপনাদের নোট অফ ডিসেন্ট আপনারা বাস্তবায়ন করতে চান। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, রাষ্ট্র ধর্ম ইসলাম, এগুলোকে সংবিধানের মূল নীতি হিসেবে স্থায়ীভাবে জায়গা দিতে চান না। আপনারা এমন ভাবে এগুলোকে সংবিধানে রাখতে চান যে কোনো মুহূর্তে আবার খায়রুল হকের মতো কোনো বিচারপতি কলমের খোঁচা দিয়ে এগুলোকে সংবিধান থেকে মুছে ফেলতে পারে। তাই আমরা সংশোধনের মাধ্যমে নয়, সংস্কারের মাধ্যমে জাতীয় সংবিধানে স্থায়ীভাবে জুলাই সনদের স্পিরিট বাস্তবায়নের দাবি করতে চাই। আমরা পরিষ্কার ভাষায় বলি, আর বাংলাদেশের ক্ষমতাসীন মহল বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার যেই মহাপ্রদর্শনী করে চলেছে, কূটনৈতিক ব্যর্থতা আজকে আমাদের বিনোদনের ন্যায় পরিষ্কার। বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে আজকে একটি দেশ থেকে আধিপত্যবাদী দেশ, যারা বাংলাদেশের মানুষের অধিকারকে 15 বছর পর্যন্ত পায়ের নিচে পিষ্ট করেছে, সেই আধিপত্যবাদী দেশ বাংলাদেশের একজন কূটনীতিক নিয়োগ করেছেন। বিশ্ব ইতিহাসের সকল কূটনৈতিক সফলতা এবং দক্ষতার স্বাধীনতাকে উপেক্ষা করে তাদের একজন দলীয় এজেন্ডা বাস্তবায়নকারীকে বাংলাদেশে সেই বিজেপি দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কূটনৈতিক হিসেবে বাংলাদেশে নিয়োগ দিয়েছে। অথচ বাংলাদেশ সরকার এটার কোনো প্রতিবাদ জানায় নাই। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা ভারত রাষ্ট্র এবং তার জনগণের সঙ্গে বাংলাদেশ সমতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায়। বাংলাদেশকে বিজেপির কোন দলীয় ফর্মে পরিণত করতে দেব না। বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে হত্যা বাংলাদেশের তেলের জাহাজগুলো বারবার আটকে যাচ্ছে। বন্ধুপ্রতিম দেশ ইরান বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, কিন্তু বাংলাদেশ কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়ে এখন পর্যন্ত হরমুজ প্রণালী থেকে একটি জাহাজ অবমুক্ত করতে পারেনি। যদি আপনারা না বলেন ব্যর্থতার দায় শুধু আপনি আমাদেরকে দায়িত্ব প্রদান করেন। আমরা হরমুজ প্রণালী থেকে বাংলাদেশের তেল মুক্ত করে বাংলাদেশের জ্বালানি সম্পদ দেশের ভূমিকা পালন করতে প্রস্তুত হয়েছি। আপনারা কি করবেন, কি করছেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ গ্রহণ করেছেন,
বাংলাদেশের গোটা ব্যাংক সেক্টরকে দুর্বৃত্তদের হাতে তুলে দিয়েছেন। এভাবে ব্যাংক সেক্টর থেকে আবার দুর্বৃত্তদের মাধ্যমে বাংলাদেশ থেকে আপনারা ধ্বংস করার পায়রা করছেন। আপনারা দুর্নীতি দমন কমিশন থেকে বিচার বিভাগ পর্যন্ত রাষ্ট্রীয় কর্মী প্রতিষ্ঠানকে দলীয়করণ করার পায়রা করছেন। আমাদের আখেরি পয়গাম, বাংলাদেশ ইনশাআল্লাহ কোনদিন সেই এক দলীয় বাকশাল তন্ত্র অথবা বিএনপি তন্ত্রের যুগে ফিরে যাবে না। বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বহুদলীয় ব্যবস্থা বাস্তবায়ন করেছে, সেই ব্যবস্থার রাজনীতি যদি করতে পারে বিএনপি টিকে থাকবে, অন্যথায় বিএনপি অস্তিত্বের সংকটে পড়বে। সর্বশেষ সাথী বন্ধুগণ, আমাদের আগে পয়গাম যেভাবে কতদিন ধরে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোতে অস্ত্রের খণ্ডন শুরু করেছেন। স্থানীয় ছাত্র নেতৃবৃন্দের উপর যেভাবে ছাত্রলীগের হেলমেট লীগের মতো ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এই ধারা যদি অব্যাহত থাকে এর দায় সম্পূর্ণ সরকারকে গ্রহণ করতে হবে। মব সংস্কৃতি বন্ধ করুন, দ্রব্যমূল্য লাগাম টানুন, দ্রব্যমূল্যের লাগাম টানুন। এভাবে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে বিরোধী দলের পক্ষ থেকে সহযোগিতাকে আহ্বান জানানো হয়েছে। সেই আহ্বানে সারাদিন ইনশাআল্লাহ আমরা সহযোগিতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আমি আজকের এই বিশাল গণসমুদ্রকে লক্ষ্য করে আখেরি কথা জিজ্ঞাসা করতে চাই। আমি আপনাদেরকে বলতে চাই, আর গণভোটের রায় বাস্তবায়নের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস যে ডাক দিয়েছে, এটি আমাদের সর্বশেষ কর্মসূচি নয়। আজ আমাদের গণভোটের রায় বাস্তবায়নের জন্য কর্মসূচির যাত্রা শুরু। এই কর্মসূচি নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রান্তে ছড়িয়ে যাব। আমি কর্মসূচি ঘোষণা করছি, আগামী 3 মাস মে, জুন, রক্তাক্ত জুলাই বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় গণভোটের রায় বাস্তবায়ন এবং দেশের অন্যান্য চলমান সংকট নিরসনের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস জেলায় জেলায় নাগরিক সমাবেশ করার ঘোষণা দিচ্ছে। প্রতিটি জেলায় নাগরিক সমাবেশ বাস্তবায়নের পর 2026 সালের 36শে জুলাই, 5ই আগস্ট ঐতিহাসিক ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কর্মসূচিগুলো আপনারা বাস্তবায়ন করবেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের আবার আখেরি পয়গাম দিয়ে যেতে চাই, এই গণভোটের রায়ের সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করা হয়, জনগণের অধিকারকে যদি রাষ্ট্রীয় ক্ষমতার যাতে করে বিস্ফোরণ করার চেষ্টা করা হয়, আবার তুলাই হবে। মঞ্চে আমরা এখানে দাঁড়িয়েছি, এই মঞ্চের সাথে দুইটা জিনিস কখনো যাবে না। একটা আধিপত্যবাদ আর একটা ফেসিবাদ। এই দুইটাকে এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। এই মঞ্চে যারা বসে আছেন তারা জাতির স্বার্থে দেশপ্রেম বুকে ধারণ করার কারণে জ্বলে জ্বলে তিলে তিলে তারা প্রমাণ করেছেন, জীবন দেব, অন্যায়ের কাছে মাথা নত করব না। আফসোস, 2006 সালের 28 অক্টোবর যে খুনের রাজনীতি দিয়ে হাত রাঙিয়ে মানুষের রক্ত দিয়ে হাসিনার রাজনীতির নূতন উত্থান হয়েছিল, তাদের হাতে একসময় যারা সকলেই মজলুম ছিলাম, রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তাদেরই একটা অংশ আজকে সরকারে যাওয়ার পরে অতীতের সব কিছু ভুলে গিয়েছে। কেন আজকে এই দাবি বাস্তবায়নের জন্য আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে হলো? তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, এই কারণেই আসতে হলো। তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন জুলাই সনদ বাস্তবায়নের কার্যকরী আইনি পদ্ধতি হিসাবে গণভোটের কোনো বিকল্প নেই। এই জন্য সেই গণভোটের প্রস্তাব তাদেরই একজন করেছিলেন। তাদের নেতা নির্বাচনী প্রচার অভিযানে শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত রংপুরে গিয়ে বলেছিলেন, প্রিয় দেশবাসী, ভোট দিবেন দুটা, একটা দিবেন আমাদের মার্কায়, আরেকটা দিবেন গণভোটে। আপনারা সকলে গণভোটে হা বলবেন।
এখন তারা বলছেন গণভোট অবৈধ। পার্লামেন্টে আমরা জিজ্ঞাসা করলাম, এটা কি নির্বাচনের পরে অবৈধ হলো না আগেই অবৈধ ছিল? তারা কোনো সময় বলেন আমরা 4টার মধ্যে 3.5টা মানি, কোনো সময় বলেন যে পুরাটাই অবৈধ। আমরা বলেছি পার্লামেন্টে, আপনারা দেখেছেন একই আদেশে 2টা ভোট, গোশত হালাল কিন্তু শুরুয়া জুল হারাম, এ সুবিধাবাদী মানসিকতা। আমাদের সম্মানিত সহকর্মী এবি পার্টির চেয়ারম্যান বলেছেন, যারা রায় অস্বীকার করেছিলেন তাদের পরিণতি ভালো হয়নি। আমরা বলি সেই মুক্তিযুদ্ধকেই সম্মান করে আবার রায়টা মেনে নেন। এই রায় মেনে নিলে আমরা এই স্টেজে দাঁড়িয়ে এই দাবিতে আর বক্তব্য দেব না। কিন্তু এই রায় যদি না মানেন, মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে আমরা কোনো ধরনের বিশ্রাম নেব না। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে। নাহিদ ইসলাম বলেছেন, এক সময় রাজপথ আর সংসদ প্রয়োজনে একাকার হয়ে যাবে। রাজপথ আর সংসদ একাকার যেদিন হয়ে যাবে, সেদিন বালুর পাত দিয়ে নদীর জোয়ার, সমুদ্রের জোয়ার থামাতে পারবেন না। ফ্যাসিবাদীরা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে, বয়ান তৈরি করে জাতিকে বিভক্ত করেছিল। আর আপনারা নির্বাচনের আগে বলেছিলেন, আমরা নির্বাচিত হলে, সরকার গঠন করলে সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করে দেশ চালাবো। এখন আপনারা কি করছেন? এক দলকে পাঠিয়ে দিচ্ছেন পাকিস্তানে, আরেক দলকে পাঠিয়ে দিচ্ছেন পেশোয়ারে, আরেক দলকে পাঠিয়ে দিচ্ছেন আরো কোনো দেশে, আর নিজেরাই দেশের জমিদারি দখল নিতে চাচ্ছেন। মনে রাখবেন, জুলাইয়ের 2টা স্লোগান ছিল বড় শক্তিশালী। একটা ছিল উই ওয়ান্ট জাস্টিস, আরেকটা ছিল দেশটা কারো বাপের নয়, এদেশ বাংলাদেশের জনগণের। আধিপত্যবাদের দূষরদেরকে তাড়া দেখিয়ে শত শত আলিম উলামা বুকের তাজা রক্ত এবং জীবন দিয়ে এই দেশবাসীকে জীবন এনে দিয়েছেন। আমরা সেই আলিম উলামার সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমাদের যে যুব সমাজ, যে শ্রমিক সমাজ, যে কৃষক সমাজ, আপামর জনগণ, এমনকি 4 বছরের শিশু জীবন দিয়ে আমাদেরকে ঋণী করে গিয়েছে, আমরা তাদেরকে কথা দিচ্ছি, আমরা তোমাদের সাথে বেঈমানি করব না। তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা অবিচল সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা গভীরভাবে আস্থাশীল, ইনশাআল্লাহ আমাদের নয়, জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। যেই 70% জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে গণভোটে হ্যাঁ বলে, সেই জনগণের বিজয় হবে। নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে গেলে তাদেরকে অনুরোধ করব, নিকট অতীতের যাদেরকে এখন বুকে টেনে নিয়ে আপনারা এই নির্বাচনের বৈতরণী পার হয়েছেন, যাদের হাতে পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন, তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, তারা সংসদে দাঁড়াইলেই বলেন একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার। সরকার যদি সুষ্ঠু নির্বাচনেই গঠিত হয়, তাহলে বারবার দাঁড়াইয়া বলতে হয় কেন? ম্যাকিয়াভেলির একটা কথা আছে, তুমি যদি কোনো মিথ্যাকে এস্টাবলিশ করতে পারো, তাহলে একবার বললে হবে না, শতবার বলতে থাকো। হ্যাঁ, ইতিমধ্যেই রাজসাক্ষী 2 জন পাওয়া গেছে। একজন সাবেক সরকার, এই ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা, তিনি বলেছেন আমরা ওদেরকে মেইন স্ট্রিম হতে দেইনি, ওরা পাওয়ার কথা ছিল 168, আমরা এদেরকে নামিয়ে এনেছি 68-তে। তাইলে তিনি স্বীকার করে নিয়েছেন যে একটা নিরপেক্ষ সরকারের অংশ হয়ে তিনি দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি বলেন নাই যে আমি নামিয়ে এনেছি, বলেছেন আমরা নামিয়ে এনেছি, বহু বচন। তাইলে বাকি বচনগুলা কারা? এদের চেহারাও জাতির সামনে আপনি একটু বলে দেন, একা এ দায় নিবেন কেন? আরেকজন সংসদের ভিতরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী, তিনি বলেছেন
যুবকরা ছাত্ররা আন্দোলন করে ফেসিবাদের পতন ঘটিয়েছে, আমরাও ছিলাম। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্যাপ্টেনের হাতে লন্ডনে গিয়ে পতাকা দিয়ে এসেছেন, ক্যাপ্টেনের হাতে নাকি ট্রফি দিয়ে এসেছেন। ট্রফি যদি আগেই ক্যাপ্টেনের হাতে চলে যায় তাহলে এটা ছিল নির্বাচন নামের তামসা। তারা স্বীকার করে নিচ্ছেন। মৌলানা মামুনুল হক সংসদে গেলে কি হতো? যা হতো এর ভয়েই তাকে আটকে দেওয়া হয়েছে। কয়দিন, কতদিন আটকাবেন? ইনশাআল্লাহ দেশপ্রেমিকরাই বাংলাদেশ আগামীতে পরিচালনা করবে ইনশাআল্লাহ। তৈরি হন, লড়াই চলবে, থামবো না, চালিয়ে যাব। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত জীবন যাবে, কিন্তু মাথা নত করব না ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ থেকে আমরা আরেকবার প্রতিজ্ঞা নিলাম, ইনশাআল্লাহ জুলাইকে সম্মান করব, বুকে ধারণ করব, জুলাইয়ের সাথে বেঈমানি করব না। আর জুলাইয়ের সাথে যারা বেঈমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। বিশেষ করে যুবকদেরকে অনুরোধ করব, তৈরি হন। বলবেন আর কতবার জীবন দেব? দেশের জন্য যতবার প্রয়োজন আমিও তোমাদের কাতারে দাঁড়িয়ে বলছি, আমিও যুবক, জীবন দিতেই থাকবো ইনশাআল্লাহ। বিড়ালের মতো বাঁচতে চাই না 100 বছর, 1000 বছর, সিংহের মতো বাঁচতে চাই 1 সেকেন্ড। এর মাঝে আর কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাইকে আবারও আরেকটি অনিবার্য লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ।